আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস, প্রধান উপদেষ্টা। জুলাই সনদের খসড়ায় আপত্তি এনসিপি ও জামায়াতের। সংবিধানকে ভারী না করে বিদ্যমান আইনকে আরও কার্যকর করা উচিত, সালাউদ্দিন আহমেদ। রাজনৈতিক নির্দেশে হেলিকপ্টার থেকে গুলি, সাবেক আইজিপি। তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, চীনা রাষ্ট্রদূত। 10 আগস্ট খসড়া ও 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। সাবেক সচিব মিহির কান্তির সহ 13 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। সাবেক মন্ত্রী নূরের অবৈধ সম্পদ অর্জন, 159 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের। স্বচ্ছ প্রশাসনিক কাঠামো না হলে উন্নয়ন কাগজে কলমেই থাকবে, আমির খসরু। সাবেক এমপি ইলিয়াস মোল্লা সহ 4 জনের বিরুদ্ধে দুদকের মামলা। এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন সাবেক এনসিপির নেত্রী। যুক্তরাষ্ট্রে অবতরণের পরপরই ভারতীয় বংশোদ্ভূত পাইলট আটক। 2050 সালের মধ্যে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সারের হার, দ্য ল্যান্সেটের গবেষণা। শুনছিলেন শুনুন এবার বিস্তারিত। জুলাই আমাদের পুনর্জন্মের মাস, এটি শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এখনো আমাদের সামনে সুযোগ আছে, জুলাইয়ের শিক্ষা এখনো তাজা আছে, মাঝে মধ্যে ভয় হয় আমরা যেন এই শিক্ষা ভুলে না যাই। মঙ্গলবার রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার মিশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে, শুধু উপরে একটি প্রলেপ দিয়ে নয়, গভীর থেকে পরিবর্তন আনতে হবে। আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে, যত শাস্তি দেই সেটার বীজ বোধহয় রয়েই যায়। সেই বীজ থেকে মুক্তি লাগবে, তাই কাগজে কলমে সংস্কার নয়, দরকার গভীরতম সংস্কার। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে চলমান সংলাপের মাধ্যমে তৈরি হওয়া জুলাই সনদের খসড়ার ভূমিকা ও উপসংহার রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে। সনদের এই দুই অংশে বড় ধরনের কোনো আপত্তি নেই রাজনৈতিক দলগুলোর, তবে ভাষাগত ও শব্দগত কিছু আপত্তি রয়েছে এনসিপি ও জামায়াতের। তবে সুনির্দিষ্টভাবে কোন কোন বিষয়ে ভাষা ও শব্দ ব্যবহার নিয়ে আপত্তি, সেটি তারা এখনো জানায়নি, বুধবার কমিশনকে জানাবে। দলগুলোর দায়িত্বশীলরা বলছে, কমিশন থেকে রাজনৈতিক দলগুলোকে দেওয়া খসড়ায় ঐকমত্য হওয়া বিষয়গুলো পরে যুক্ত করে দেওয়া হবে বলে বলা হয়েছে। এখন কেবল খসড়া সনদের ভূমিকা ও উপসংহারের অংশ দেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে মতামত বুধবার লিখিতভাবে কমিশনে জমা দেবেন তারা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের বিভিন্ন কমিশন গঠন ও সেগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করে সংবিধানকে বেশি ভারী করার পক্ষে নয় বিএনপি, বরং বিদ্যমান আইনকে আরও বেশি কার্যকর করা উচিত। মঙ্গলবার রাজধানীর পয়েন্ট সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় সালাউদ্দিন বলেন, সবকিছু সংবিধানে আনলে জটিলতা তৈরি হবে, তখন সংবিধান সংশোধন করাও কঠিন হয়ে যাবে, বরং বিদ্যমান আইনগুলো সংস্কার করে স্বচ্ছতা আনলে তা জাতির জন্য মঙ্গল হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা আমরা বলেছি। আমরা স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলেছি, স্বাধীন জুডিশিয়ারি গঠনের কথা বলেছি। এগুলো বাস্তবায়ন করলে দেশে কখনো আর ফ্যাসিবাদের উৎপত্তি হবে না। জুলাই আগস্টের আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। আদালতে তার দেয়া জবানবন্দির নথিতে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। এছাড়াও আন্দোলন দমনে নেথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ অতি উৎসাহী ছিলেন বলেও জবানবন্দিতে জানিয়েছেন সাবেক এই আইজিপি। এর আগে গত 10 জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে নেন চৌধুরী আব্দুল আল মামুন। তিস্তা নদী পুনর্বাসন ও বহুমুখী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিলে চীন দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে পারবে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাব আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন সব ধরনের কারিগরি ও আর্থিক সহায়তা দিতে প্রস্তুত। এখন সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরে 21 আগস্ট পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করে আগামী 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন।
সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। আগামী ফেব্রুয়ারির শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোদমে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনও জোরে সোরে এগোচ্ছে নির্বাচনের পথে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন বলে জানা গেছে। দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক সচিব ও এনজিও উদ্দীপনের চেয়ারম্যান মিহির কান্তি দাস সহ 13 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের পৃথক 2 আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এসব আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ সোহাইব ইবনে আলম এসব আবেদন করেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত অপর আসামিরা হলেন উদ্দীপনের পরিচালনা পর্ষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, সাবেক কোষাধ্যক্ষ ডক্টর গোলাম আহাদ, সাবেক সদস্য মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, নাহিদ সুলতান, ভবতোষ নাথ, ডক্টর আবু জামিল ফয়সাল, শওকত হোসেন, রেজা সেলিম তৈয়বুল হক, রেহানা বেগম, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও সিইও এবং মেম্বার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান ও নির্বাহী পরিচালক বিদ্যুৎ কুমার বসু। দীর্ঘদিন ধরে অচল থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 9 সেপ্টেম্বর। মঙ্গলবার বিকাল 4টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসুর তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ চলবে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত। সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে প্রায় 5,37,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 159 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার এই মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে তা ভোগ দখল রেখেছেন। এছাড়া নিজ নামে খোলা 19টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি 85,72,00,000 টাকা জমা এবং 73,05,00,000 টাকা উত্তোলন করেন, যা মিলিয়ে 158,78,00,000 টাকার আর্থিক লেনদেনের সন্দেহজনক বলে উল্লেখ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকের বিশ্বে যার কাছে যত বেশি তথ্য সে তত বেশি ক্ষমতাবান। অথচ বাংলাদেশে তথ্য নির্ভর নীতি গ্রহণ ও প্রয়োগে স্পষ্ট দুর্বলতা রয়েছে। ডেটা নির্ভর স্বচ্ছ ও দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে না পারলে দেশের উন্নয়ন শুধু কাগজে কলমেই থাকবে, বাস্তবে নয়। এজন্য সবচেয়ে জরুরি হলো রাজনৈতিক সদিচ্ছা এবং পেশাদারিত্ব। মঙ্গলবার 2035 রূপকল্প শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারি জমি বেদখলের অভিযোগে ঢাকা 16 আসনের সাবেক এমপি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সোমবার কমিশনের ঢাকা 1 কার্যালয়ে মামলাটি করা হয়। গতকাল সোমবার এক ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মামলার অন্যান্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ এবং সাবেক উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ হারিজুর রহমান। জাতীয় নাগরিক পার্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নীলা ইশরাফিল। সোমবারই এই ঘোষণা দেন তিনি। এরপর দলটির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, নীলা ইশরাফিল এনসিপির কেউ নয়, তবে সে নাগরিক কমিটিতে ছিল। আক্তার হোসেনের এমন মন্তব্যের পর এনসিপির কাছে নীলা ইশরাফিলের প্রশ্ন, আপনারা এতদিন আমাকে কিসের ভিত্তিতে ব্যবহার করেছেন? নিজের ভেরিফাইড ফেসবুকে সোমবার রাতে এক পোস্টে এই প্রশ্ন করেন নীলা। তিনি বলেন, যখন আপনাদের নেতার অপরাধ, অনাচার এবং লিপ্সার বিরুদ্ধে আমি মুখ খুলেছি, তখন আমি আপনাদের কেউ না। এতদিন আমার কণ্ঠ, আমার পরিচয়, আমার ত্যাগ আপনাদের পক্ষে ছিল, তখন তো কোনো সমস্যা ছিল না। আপনারা কি দল করেন, নাকি কেবল ক্ষমতা আর নারীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার একটা কারখানা চালান? নীলা ইশরাফিল আরও বলেন, আপনাদের অপরাধ ঢাকার জন্য আজ আমাকেই অস্বীকার করছেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাত্র 10 মিনিট পর ককপিট থেকে আটক করা হয়েছে ভারতীয় বংশোদ্ভূত পাইলটকে। তার নাম রুস্তম বাগওয়াগার। তিনি ডেল্টা এয়ারলাইন্সের সহকারী পাইলট। এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক করা হয়েছে অভিযুক্ত 34 বছর বয়সী এই পাইলটকে। বিশ্বব্যাপী লিভার ক্যান্সারের হার 2050 সালের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে এক বৈজ্ঞানিক গবেষণা। যুক্তরাজ্য ভিত্তিক চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, যদি মদ্যপান, হেপাটাইটিস ভাইরাস সংক্রমণ ও অতিরিক্ত ওজন বা স্থূলতার মতো ঝুঁকিপূর্ণ কারণগুলোর লাগাম টানা না হয়, তবে আগামী কয়েক দশকে লিভার ক্যান্সার একটি মারাত্মক বৈশ্বিক স্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ফ্রান্স 24। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।